আজকে আপনাদের সামনে যে যে ডক্টর ইউনূস যেভাবে অত্যাচার করছে, আপনারা ঠিক সেইভাবে নিজের ব্রেনকে ইউজ করেন, নিজের নেতৃত্বকে ইউজ করেন। আপনার সামনে একটি পথ মাত্র খোলা, সেই পথটা হলো আপনাকে কেউ দাবায় রাখতে পারবে না, আর আপনার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন শত্রুর মোকাবেলা করতে। জয় বাংলা। আমার কাছে জাস্ট কিছুটা হাস্যকর মনে হয়েছে, সে সম্পর্কে আপনি কিছু বলবেন কি? 4টি প্রশ্ন কি আপনি জানেন? না, এটা আমরা 4টি প্রশ্ন জানেন? আমি 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 জানি। আমি শুনেছি 4টি প্রশ্ন, কিন্তু জানি না 4টি প্রশ্ন কি। আমরা কেউ 4টি প্রশ্ন জানি না। 4টি প্রশ্নের প্রথম প্রশ্নটা হলো, আপনি জুলাই সনদকে হা বলছেন? আরে ভাই, আমি যে হা বলছি জুলাই সনদ, এটা তো আমেরিকার ক্রেডিট কার্ডের মতন সাইন করে দিয়ে দিলাম আর কি। ক্রেডিট কার্ড যে কত পার্সেন্ট ধরছে, আমরা তো ক্রেডিট কার্ড পাইছি ভাই, খরচ করবো যে সাইন করে দেয় আগে। হ্যাঁ, ফাইন ইয়াতে কি লিগালি লেখা সেটা পড়ছি না, কিন্তু পরে যখন আপনি পে না করেন, বিপদে পড়েন, পরে দেখা যায় ওই করোনাতে লেখা যে আপনি এটা না হলে প্রত্যেকবার তারা $40 করে নিতে পারবে এবং আপনার ইন্টারেস্টে। সো এইটা হলো ওই যে, ফিরে যাই, আমি আজকে আলোচনার চেয়ে আমি একটু তথ্য নিয়ে একটু হাস্যরস করার চেষ্টা করছি। যে ওই যে উনি ছোটকাল থেকেই ক্রিমিনাল মাইন্ড, উনি ছোটকালে ম্যাগাজিন চুরি করতেন, এখন এসে উনি বলছেন যে 4টা প্রশ্নের একটা উত্তর, সেটার আবার প্রথমটা অনেক বড়, সেই বড়টার মধ্যে লেখা যে আমরা হা বলছি জুলাই সনদকে। আরে বেটা, জুলাই সনদটা কি? হ্যাঁ, সেটাই তো জানি না। আমি যে হা বলছি জুলাই সনদ, আপনারা এখন প্রচার করছেন জুলাই সনদ হা বললে বাংলাদেশ পরিবর্তনের দরজা খুলে যাবে। আপনারা 16 মাসে দরজা খুলতে পারেন নাই? 16 মাসে $1 আনতে পেরেছেন কি ইনভেস্টমেন্ট বাংলাদেশে? 16 মাসে এটা গাজী টায়ার কোম্পানিতে যে মানুষগুলো পুড়ে মরলো, এটার কি কোনো বিচার মানে এটার মধ্যে পুলিশ কেস হয়েছে? কারা মরেছে সেটা লিস্ট তৈরি করেছেন? সেই সকল বাড়িতে কোনো অনুদান দেওয়া হয়েছে? সেই সকল মানুষদের কাছে সহানুভূতি দেওয়া হয়েছে? 7 বছরের এবং 4 বছরের শিশুকে রেপ করে হত্যা করা হয়েছে। আপনি ডক্টর ইউনূস কি সেটার জন্য কোনোদিন বলেছেন যে আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি? বাংলা ভাষার যেই আমাদের যে সকল অশ্রাব্য শব্দ আমরা কখনো গোপনেও বলি না, অস্বাভাবিক অবস্থায় বলি না, সেই সকল ভাষা যেটা স্লোগানের মাধ্যমে ব্যবহার করে বাংলার আমাদের সামাজিক বন্ধনকে বিকৃত করে তুলছে, সেই রকম একটা ছেলেকে আপনারা নিজেরা হত্যা করে তার জন্য বাংলাদেশের সরকারের টাকায় একটি তথাকথিত জানাজার নামাজের আয়োজন করলেন, যেটা বহু ইমামদের সাথে আমার কথা হয়েছে, পণ্ডিতের, যে এইটা জানাজার নামাজ হতে পারে না, এটা এরকম নয়। অতএব সেইটার জন্য দায় এইটা। তারপরে দেখুন, মেটিকুলাসলি ডিজাইন করে আমাদেরকে আমাদের এই 16 মাসে ওরা কতটুকু ক্ষয় সাধন করেছে, বাংলাদেশের সমস্ত কিছু ধ্বংস করেছে। আপনাকে একটি মৌলিক আলোচনা করা উচিত, সেটা হলো আপনারও বাড়ি আছে বাংলাদেশে, আমারও বাড়ি আছে বাংলাদেশে। আমাদেরও মনে করি যে আমাদের বাংলাদেশে সামাজিক ভাবে পাড়ার মানুষ সকলে আপনাকে চিনে, সেইভাবে আপনি নিরাপদ, পাড়ার মানুষ আমাকে চেনে, সেইভাবে আমি নিরাপদ থাকি। তারপরে পুলিশ, তারপরে প্রশাসন, তারপরে এই। কিন্তু যখন আপনি বাংলাদেশের আঁতুড়ঘর 32 নম্বর ভেঙে দিবেন, তখন বাংলাদেশের আর কোনো মানুষ, ইনক্লুডিং ডক্টর ইউনূস, ইউ আর নট নিরাপদ। আর কোনো ব্যক্তি নিরাপদ নয়। অতএব এই অনিরাপদ জায়গা ইউনূস এমন ভাবে তৈরি করেছে যে সে এই অসভ্য জঙ্গি তাকে হত্যা করে সে বাংলাদেশের বিশ্বের সম্পদ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে কবর দিয়েছে। এটা চিরস্থায়ী ড্যামেজ তৈরি করা, চিরস্থায়ী ড্যামেজ। সে 32 নম্বর ভাঙার জন্য ভেঙে দিল। সে এখানে আমার দুঃখ হয় আজকে যে কবি নজরুলকে ভারতবর্ষ বঙ্গবন্ধু রিকোয়েস্টে বাংলাদেশে
আসতে দিয়েছিল। তা ভারতে বঙ্গবন্ধুকে ভারতে সম্মান প্রদর্শন করা হচ্ছে, পাকিস্তানে সম্মানের সাথে তারা কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে। সেখানে 32 নাম্বারকে এই ডক্টর ইউনূস তার প্ররোচনায়, তার সরকারের টাকায়, তার সরকারের বুলডোজার দিয়ে ভাঙ্গে দেওয়া হয়। সেখানে ডক্টর ইউনূস বলুন আর আমার কথা বলেন, কোনো বাড়ি নিরাপদ নয়, কোনো মানুষ নিরাপদ নয়। অতএব এই নিরাপত্তা ফিরে আসবে অনলি যখন আজকের বাংলাদেশের আপনার মাধ্যমে যে সকল মানুষেরা কথাগুলো শুনছেন, বাংলাদেশে বসে শুনছেন, তাদের জন্য আমার একটা রিকোয়েস্ট, আপনাদের একটি কথা মনে রাখতে হবে, ভুলে যান কে আওয়ামী লীগ করেন, ভুলে যান কে বিএনপি করেন। আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী শক্তি কখনোই নয়। বাংলাদেশকে তারা প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশের স্বাধীনতা তারা ছিনিয়ে এনেছে দীর্ঘকাল সময় ধরে, যেহেতু বিএনপিও রাজনীতির সাথে যুক্ত। অতএব আপনারা রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ভোটকে বর্জন করুন। এবং বিএনপির যারা হর্তাকর্তা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অন্তত পক্ষে মুখ দেখানোর জন্য হলে, যে আপনারা যে বলেছেন 17 বছর আপনারা নির্বাচনের জন্য আন্দোলন করেছেন, যদিও শেখ হাসিনা সরকার আপনাকে, বিএনপিকে কখনই নিষিদ্ধ দল হিসাবে তারা একা নির্বাচন করেনি, তাই অন্তত পক্ষে আপনাদের রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করতে হলেও আপনাদের বলা উচিত, আমরা তো চাই না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে। অতএব নির্বাচনের স্কেজুয়াল করা হোক, আওয়ামী লীগকে আসতে দেওয়া হোক। সেটা আওয়ামী লীগ নির্বাচনে যদি আওয়ামী লীগ জিতে আওয়ামী লীগ আসবে, আপনারা বিশ্বাস করেন যে বাংলাদেশের সকল মানুষ আওয়ামী লীগকে অপছন্দ করে, আওয়ামী লীগকে তাড়িয়ে দিয়েছে, তাহলে তাদেরকে নির্বাচনে বাধা দিচ্ছেন কেন? তাহলে তার নির্বাচনের মধ্যে তাদেরকে হারিয়ে দেন। না, তো ওনারা তো বলছেন যে গণজোয়ারে পর্যদস্ত হয়েছে আওয়ামী লীগ, কিন্তু সেই সময়টা তো আবার ওদিক থেকে আওয়ামী লীগ থেকে বলছে যে তারা চায়নি যাতে দুই দলের মাঝে, দুই গ্রুপের মাঝে মারামারিটা হোক বা আরো মানুষ মারা যাক, সেই কারণে তারা তাদের সাপোর্টারদেরকে ডাকেনি। হ্যাঁ, কিন্তু এটা এই জায়গাটাতে এই কারণে তাহলে কি আসতে দেওয়াটা, বা মনে হয় যে আপনার আসতে না দেওয়াটা কি হচ্ছে যে তাহলে জামায়াত বা অন্যদেরকে প্রতিস্থাপনের জন্য? আওয়ামী লীগের আপনি প্রশ্নের ভিতরেই আমরা উত্তর খুঁজতে হবে। আপনার প্রশ্নের ভিতরে আমরা বলছি যে আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই, আমরা আমাদের কথা, অর্থাৎ এই ডাকাত শ্রেণীর কথা, এই ইউনূসের কথা। আচ্ছা, তাহলে তাদেরকে নির্বাচনে আনলেই তো সহজ হয়, তাই না? এই দেখেন, তাদেরকে কেউ ভোট দিল না, আপনি তাদেরকে নিষেধ করার কে? আপনি তাদেরকে জাজ করার কে? আপনি নিজে নির্বাচনে দাঁড়িয়ে দেখুন, আপনাকে জনগণ এখন ভোট দেয় কিনা? একটি ভোটও পাবেন না, আপনার বান্ধবীর ভোটও আর যাবে না আপনার পক্ষে। আমি ডক্টর ইউনূসকে বলছি, আপনার বান্ধবীর ভোটও ইতিমধ্যে চলে গেছে অন্য দলে। সো এখানে মৌলিক বাস্তবতাটা হলো যে বাংলাদেশে জামায়াতে ইসলামকে যেভাবে উচ্চারণ করে উনি বলেছেন, আমাদের ওয়াকর সাহেব, যে আমাদের জামাতে আমিরে জামায়াতের সাথে আমার কথা হয়েছে, তারপরে জিজ্ঞেস করলেন আর তারপরেও সে অন্য ভুলেও সে অন্য ভাসুরের নাম মুখে আনেনি, ভাসুরকে ডাকেও নি। এখন এই ভাসুর দ্বারাই কিন্তু উনি সেখানে সম্মানিত হয়েছিলেন, অনেককে ডিঙ্গিয়ে নিয়ে। এই দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাসে যারা রাজনৈতিক ক্ষমতায় আসবেন, আমরা আশা করছি যে তারা হয়তো এরকম ভুল করবেন না। কারণ দেখুন, আমাদের কি কাজ? আমরা বাংলাদেশটাকে প্রবাসে বসে, আমেরিকাতে বসে আমরা বাংলাদেশে যাই না, 16-17 বছর ধরে বাংলাদেশে যাই না, বাংলাদেশে গিয়ে মন্ত্রিত্ব নিই না, বাংলাদেশে গিয়ে কোনো লাইসেন্স নেই না, বাংলাদেশে এমনকি আমাদের কোনো বিপদ আপদেও কোনো মন্ত্রী, এমপি, এমনকি আওয়ামী লীগের কোনো নেতাকে ফোন করি না। সেখানে আমরা কেন, আমাদের এটা কি পলিটিক্স? নো, আমরা বাংলাদেশকে পুনরুদ্ধারের জন্য কথা বলছি। ইউনূস একটা কাজ তো নিয়ারলি তার একটা সুযোগ এসেছিল, সে যদি যেদিন ক্ষমতা নিল সেদিন থেকে যদি বলতো যে যারা এই দেশে বিভিন্ন ধরনের কারচুপির সাথে যুক্ত তাদের বিচার হবে, বাকি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা,
32 নম্বর আমাদের স্মৃতিসৌধ এবং বাংলাদেশের সূতিকাগার, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, আমরা সকলেই বাঙালি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল আছে, আসুন সবাই মিলে একটা, আমি আছি, আমি একটা নির্বাচন করে দেব, যে নির্বাচন আপনারা চেয়েছিলেন, আমি তারপরে আমার শান্তির আমি 3-0 বিলাইতে পৃথিবীতে চলে যাব। সেটা তো করেনি সে তার নামে আদম লাইসেন্স পর্যন্ত নিয়েছে। বলুন, বলছে উনি 3-0 এক্সপেরিমেন্টটা বাংলাদেশে করেছে, যে বাংলাদেশকে কিভাবে অর্থনৈতিকভাবে শূন্যতে পৌঁছানো যায়, স্ট্রাকচারালি শূন্যতে পৌঁছানো যায়, এবং আমাদের যেটা বললেন যে সম্পর্কের ভিত্তিটাকেও শূন্যের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আপনি যেহেতু সম্পর্কের কথা বলছেন, এখানে এই সম্পর্কটা আমি একটি উদাহরণ দিতে পারি। সেটা হলো ভারত তার নিজের, ভারতের ম্যাপের 1 ইঞ্চি জায়গা অন্য কোন দেশকে দখলে নিতে দেয় না। চায়নার সাথে তাদের বহু বহু ছোটখাটো বর্ডারে যুদ্ধ হয় 1 ইঞ্চি জায়গা নিয়ে, শুধু পা ফেলছে সেটা নিয়ে। আর সেই ভারতের কাছ থেকে, এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা কোনো বয়ান নয়, এটা কোনো ন্যারেটিভ নয়, এটা সত্য ঘটনা, এই ভারতের কাছ থেকে হাজার হাজার একর বেশি সম্পত্তি শেখ হাসিনা বাংলাদেশের জন্য উদ্ধার করে নিয়ে এসেছে, এবং বাংলাদেশের জন্য ভারতের মানচিত্র চেঞ্জ করতে হয়েছে এই শেখ হাসিনার সময়। ব্লু ইকোনমির ব্যাপারটা সমুদ্র ওশান ইকোনমির ব্যাপারটা, যেখানে আমরা মিয়ানমারের বাড়ির কাছে আমাদের জায়গা, তো এইসবগুলো আমরা যেহেতু আমাদের গত সরকার যেহেতু সবগুলো সবসময় মানুষের মুখে তুলে ধরেনি, ভারতের উপর দিয়ে আমরা ভুটান, নেপাল, ভারতের মাটি এত লম্বা জায়গা ব্যবহার করে আমরা ট্রানজিট পেতাম, আমরা নাকি ট্রানজিট উল্টা তাদেরকে ভারতকে, এটা সত্য ঘটনা নয়। আর ইউরোপকে লক্ষ্য করতে হবে না, ইউরোপের দেশ হলো সমস্ত দেশের এটা ওপেন বর্ডার, যদি ট্রানজিট না থাকবে তাহলে ব্যবসা হবে কি করে? হবে না। ব্যবসা হলে তো আমার লাভ, আমার দেশের উপর দিয়ে গেলে আমি ট্যাক্স ধরবো বা রোড ট্যাক্স ধরবো, তার দেশে তো, অথবা না ধরবো, চুক্তি হবে, তুমিও ধরবে না আমিও ধরবো না। এখন তো দেখা গেল যে আসলে বাংলাদেশ ইন্ডিয়ান ভূমি ব্যবহার করে বেশি ট্রানজিট ব্যবহার করতো, বেশি রেভিনিউ আয় করতো, যেটা ইউনুস বন্ধ করে দিছে, ইউনুসের কারণে বন্ধ হয়ে গেছে। কারণ এই যেহেতু ইউনুস ভারত ব্যাপারে, 7 সিস্টার ব্যাপারে হুমকি ধমকি করে, ভারত না করে দিছে যে তুমি কিভাবে নেপাল, ভুটান কোথায় পাঠাবে, পাঠাও গিয়ে আমার দেশের উপর দিয়ে না। আমি মনে হয় প্রায় 13 বছর আগে ভারতে গেছিলাম, 13 বছর আগে মনে হয়, সেটা ভারতের একদম অন্য পাশটাতে, গোয়াতে গিয়ে প্রাণের প্রোডাক্ট পেয়েছি। হ্যাঁ, এটা তো মানে বাংলাদেশের অর্জন অবশ্যই, এবং তারা পছন্দ করছে বাংলাদেশের প্রোডাক্ট, কিন্তু এখন তো সেটা যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, জামায়াতে ইসলামী সহ কিছু রাজনৈতিক দল কেন নির্বাচনের আগে গণভোট, তথাকথিত জুলাই সনদ দাবি করছে, বা এই দাবির পেছনে কি আদর্শিক সংস্কারের ভাবনা আছে, নাকি রাজনৈতিক দর কষাকষির লক্ষ্য? লাস্টের বিষয়টা একেবারেই সত্য নয়, কারণ রাজনৈতিক দর কষাকষি জামাতের রাজনৈতিক দর কষাকষি করবে কার সাথে? আমরা চলুন পরিসংখ্যানে যাই। বাংলাদেশ জন্মের পর বঙ্গবন্ধুর আমলে, যেহেতু তারা 1971 সনের 16 ডিসেম্বর পাকিস্তানের 93,000 সৈন্য বাংলাদেশে তাদের অক্সিলিয়ারি ফোর্স সহ উইদাউট এনি কন্ডিশন, বিনা কন্ডিশনে সারেন্ডার করে, অতএব এই পরাজিত শক্তি বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারায়, এবং সেই হারানোকে তারা পুনরুদ্ধার করে জিয়াউর রহমানের মাধ্যমে। জিয়াউর রহমান যখন তাদেরকে পুনর্বাসন করে, সেখান থেকে জামাত আবার রাজনীতি করে বাংলাদেশে। কিন্তু যতবার জামাত রাজনীতির মাঠে ভোটের রাজনীতি করতে পেরেছে, তাদের ভোট সংখ্যার আনুপাতিক হার হলো বিটুইন 3 to 4%। ওকে, 3 to 4%, কিন্তু এককভাবে নয়, সে কারোর সাথে মিলে 3 to 4।
এটা বলছি যে এক জায়গায় সে মনে করেন বিএনপি আমলে কয়েকজন পাশ করলো না, এটা তো বিএনপির ভোটে পাশ করলো। এই এটাকে যে জায়গায় সে 500 ভোট পেয়েছে এটা গড় করলে বেড়ে যায় না, এইটাই আমি বুঝাচ্ছি আর কি। সেই জন্য তার 3 থেকে 4% বলা হলো। আজকের বাংলাদেশেও জামাত না ভোট দিলে দেশ বাঁচবে, এক্স্যাক্টলি। এবং আমাদেরকে বলতে হবে না ভোট মানে বাংলাদেশকে বাঁচাতে হবে, এবং আপনাদেরকে জোর করে যদি ভোট কেন্দ্রে নিয়ে যায় আপনারা না ভোট দিয়ে বের হয়ে আসতে হবে। আপনাদের সেখানে যাতে বাক্সটা যাতে চেঞ্জ না করতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। না মানে না, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন বয়কট করলাম। আর যদি আপনাদের ভোট কেন্দ্রে যারা যাবেন বা যেতে হবেই নিরাপত্তার জন্য, কারণ যারা ভোট কেন্দ্রে যাবে না তাদের উপর তারা অত্যাচার করবে আর শুরু করছে। অতএব যারা ভোট কেন্দ্রে যাবেন তাদের জন্য না ভোট, না ভোট, না ভোট, সবাই না। এখন যে কথাটা বলছিলাম, আমরা কোন কথায় ছিলাম সেখানে ফিরে যাই। তাদের আদর্শিক না, তারা জানে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের চরিত্রের একটা সংকর সৌন্দর্য আছে। সেটা কি, বাংলাদেশের সকল ধর্মের মানুষ কিন্তু বিশেষভাবে ধর্মপরায়ণ। এটা মুসলমানরাও, এটা হিন্দুরাও, এটা বৌদ্ধরাও, এটা খ্রিস্টানরাও, তারা ধর্মীয় অনুশাসন সবাই মানে বাংলাদেশের। অতএব বাংলাদেশের এই ধর্মীয় অনুশাসনের ভিতরে মেনে তাদের মৌলিক যে চরিত্র, বাঙালির যে মৌলিক চরিত্র, সেটা হলো যে আমি বাঙালি। সেই মৌলিক চরিত্রে গিয়ে তারা কখনো ইসলাম নামধারী বা হিন্দু নামধারী বা বৌদ্ধ নামধারী কোন পলিটিক্যাল পার্টিকে তারা সাপোর্ট করে না। মিনিমাম যে করে না সেটা তো না, তারা সেই রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য সেই ভোট, বাংলাদেশের 85% মুসলিম যদি বলেন আপনারা এখন, তাহলে 85% ভোট তো ইসলামী দলগুলোর পাওয়ার কথা ছিল সবাই মিলে। আওয়ামী লীগের তো ভোটই থাকার কথা ছিল না, বিএনপির না হয়তো 1-2% থাকার কথা ছিল, কিন্তু সেখানে আওয়ামী লীগের ভোট সবচেয়ে বেশি। অথচ তাদের বদনাম হয় তারা নাকি আল্লাহ খুদাই মানে, তারা নাকি মসজিদে শেখ হাসিনা ক্ষমতায় আসলে নাকি মসজিদে উলুধ্বনি উঠবে। 16 বছরে উলুধ্বনি না, আমি তো জানি হাজার খানেক, নাম্বারটা আমি জানি, কিন্তু হাজার খানেক মসজিদ বানানো হয়েছে। ইমামরা সরকারি টাকায় বেতন পেয়ে শেখ হাসিনার মরণ চাই বলে রাস্তায় নেমে পড়লো। হ্যাঁ, কি এক দারুণ ট্র্যাজেডি না? এটা এই হাসিটা আনন্দের নয়, এটা হলো ট্র্যাজেডি। হ্যাঁ, যে এটা শেখ হাসিনার দ্বারা তৈরি করা মসজিদে তারা ঢুকে সরকারের টাকায় অনুদান পেয়ে সরকারের সুবিধা নিয়ে কয় এই সরকার বাতিল করে দাও, এই সরকার মাঠে নামা, ওই ক্ষমতা থেকে নামাও। অতএব জামাত আদর্শিক নয়। জামাত বর্তমান বাংলাদেশের, এটা খুব ইম্পর্টেন্ট, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার যে কয়েকটি স্তম্ভ, যেমন আর্মি, যেমন বিচার বিভাগ, যেমন ব্যুরোক্রেসি বা সচিবালয় ভিত্তিক, এই সব জায়গায় জামাতের নিয়ন্ত্রণ। বিএনপির নিয়ন্ত্রণ কোথায় আছে আই ডোন্ট নো। এবং যেহেতু তারা ক্ষমতায় সমস্ত কিছু, তারা দেখবেন যে 5 তারিখের রাতের বেলা থেকে 11 জন আর্মি অফিসারের চাকরিচ্যুতি হলো, তাহলে কে করলো? এটা কি করলো? এটা কি ওয়াকার করলো? এটা তো আগে থেকে জামাতের প্ল্যান, তাই না? এটা তো বিএনপিরও প্ল্যান না। তাহলে পরিবর্তনটা করে কে সেই রাতে? তখনও তো সরকার নেই। না, গত 2 দিন আগে সিজিএস এবং আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছেন, এবং পাঠিয়ে কামরুল সাহেবকে সিজিএস এর দায়িত্ব দিয়েছেন। সেটাও তো আমার কাছে মনে হয় কিছুটা কুর মতো হয়েছে কি আর্মির ভিতরে। আর্মির ভিতরে যে বিষয়টা ওয়াকারের সবকে বসে, ওয়াকারকে তাহলে আমি আপনি আমার সাথে একমত হন, ওয়াকার হলো জামাতের রুকন, এবং উনি এই কাজটি সেখানে বসে বসে করছেন। পদ্মা সেতুর জন্য গাঁজাখুরি না, ওইটা তারা এই ধরনের একজন আকিজ বিরি থেকে সে এখন বাংলাদেশ চালায়। এটা এই জন্য বঙ্গবন্ধুর প্রতি আমার একটু কি বলবো, যে আমার একটু কষ্ট হয় যে আমরা কি একটি স্বাধীন জাতি হওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম? আমরা ছিলাম না, আমরা রেডি নয়। আমি আরেকটা উদাহরণ এখানে জামাতের এটা শেষ করি। জামাত নির্বাচন চায় না এবং চাওয়ার কোনো কারণ নেই।
আমি জামাত হলো তো নির্বাচন চেতাম না, আমি তো ক্ষমতায় আছি। হ্যাঁ, এটা তো লম্বা করো, এটা লম্বা করো। ডক্টর ইউনূসকে প্রতিদিন গিয়ে বলে, ভাই আপনি তো নামলি, আমাকে হাতে ক্ষমতা দিল, কিন্তু জনগণের কথায় আপনার বিচার আমার করতে হবে, অতএব আপনি মরেন এখানে বসেই মরেন, ক্ষমতা যতদিনটা ইয়ে করে যায়। ওয়াকার 2 দিন পরে চলে যাবে, ওয়াকার তার জায়গায় সব জায়গা থেকে বাঙালি বাদ দিয়ে তার যে আমিরে জামায়াতের যে শরীদ এবং তাদেরকে বসাচ্ছে, এবং প্রতিদিন এখন হাসি এই জন্যে কারণ এসবগুলো তারা ধরে রাখতে পারবে না। অতএব জামাত এই নির্বাচন কখনোই চাচ্ছে না। জামাত চাচ্ছে যাতে করে ইউনূসকে তো তাদের রক্ষা করা উচিত, সেই জন্য তারা এই ভোটটার প্রতি মনোযোগ দিচ্ছে, যেটা আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন, দর্শক শ্রোতা, আপনারা প্লিজ একটু এই বিষয়টা ছড়িয়ে দিবেন যাতে করে এটা না করতে পারে তারা। সেটা হলো বাংলাদেশের মাদ্রাসায় তারা ইলেকশনের সেন্টার তৈরি করে সেখানে মাদ্রাসার ছাত্রদের সমস্ত ভোট কাস্ট লাইন ধরে কাস্ট করতে চাচ্ছে হার ভোট কিন্তু ইতিমধ্যে কাস্ট হয়ে ডিসি অফিসে চলে গেছে, আমাদের কাছে ভিডিও তথ্য আছে। সো ডক্টর ইউনূস এবং তার গং, আপনারা কিন্তু এই জগৎটাকে আসলে বুঝতে পারছেন না। আমরাও এই বলছি যে আমরাও পুরাতন, কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হলো যে এখনকার একজন 10 বছরের ছেলের কাছে ওর টেলিফোন থাকে এবং তার চোখ খোলা থাকে, সেখানে কি হচ্ছে, যেই ফ্যাব্রিকটা বলছিলাম যে বাংলাদেশের একটা পরিবারের আত্মীয় স্বজনের ভিতরে সব দলের লোক আছে, অতএব এই যে জামাত যে ডিসি বা এসপি সব বসেছে, তারা তো পরিবারকে বলে দেয়, সংবাদ পাঠায় যে এই দেখো আমাদের এই কাজ করাচ্ছে, তাহলে আগে মতনই তো হয়ে গেল বা এরকম। অতএব সংবাদ, ভিডিও সমস্ত কিছু আমাদের হাতে আছে। জামাত চেষ্টা করছে নির্বাচনটাকে বাঁচার করতে। ধন্যবাদ সুইর ভাই। সাধারণ মানুষ কি সত্যি গণভোট বা নতুন প্রকল্পকে নিজেদের ক্ষমতায়নের সুযোগ হিসেবে দেখছে, বা নাকি জনগণের মধ্যে এটি নতুন কোন রাজনৈতিক অনিশ্চয়তা বা সংকটের আশঙ্কা তৈরি করছে? আমি খুব সহজ আলোচনায় পছন্দ করি, এই জন্য বলছি যে সাধারণ মানুষ কখনো ক্ষমতায় যেতে চায় না। সাধারণ মানুষ যেটা চায় সেটা হলো শান্তিপূর্ণভাবে বসবাস করা। সেটা শেখ হাসিনা নিশ্চিত করেছিলেন ওনার 15 বছরের লাস্ট 10 বছরে, কারণ প্রথমবার ক্ষমতায় এসে এটা চেষ্টা করে পারেননি। পরের বার 15 বছরের প্রথম 5 বছর এটাকে নিয়ন্ত্রণ আনতে গিয়ে আপনি জানেন যে হোলি আর্টিজান সহ কত কিছু ঘটলো। সেটাকে আমেরিকান সরকারের সহযোগিতায়, আই রিপিট, আমেরিকান সরকারের ডাইরেক্ট সহযোগিতায় ট্রেনিং দিয়ে কিভাবে এসবগুলো উনি সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনেছিলেন। তো এই জন্যে আমার কথা যদি অসত্য হয়, এখন প্রতিবাদ করবেন যারা শুনছেন, কিন্তু আমার কথা যদি সত্য হয় তাহলে হা বলুন, ডক্টর ইউনূসকে না বলুন। কারণ হলো যে শেখ হাসিনার সরকার এমন নিয়ন্ত্রণ তো প্রতিষ্ঠিত করেছিলেন জনগণের জন্য, যে দিন রাত 24 ঘন্টা বাংলাদেশের ইয়াং, আবাল বৃদ্ধ বনিতা, পুরুষ নারী সকলে মিলে ঢাকা, রাজশাহী, রংপুর, এবং রাজপথে সব সময় চা খেতে বের হতো। তাদের ছিনতাইয়ের ভয় ছিল না, ডাকাতির ভয় ছিল না, রেপের ভয় ছিল না। আমি কি মিথ্যা কথা বলছি? এসব গুলো যদি মিথ্যা না হয়ে থাকে তাহলে সেইটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে এই ডক্টর ইউনূস। এটাকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধারের জন্য দল মত নির্বিশেষে আমাদেরকে গণভোট না, এটা বেআইনি, আইন সিদ্ধ নয়, অতএব এটাকে না করতে হবে। প্রয়োজন বোধে নির্বাচনকে যে কোনো ভাবে প্রতিহত করতে হবে, একত্রিত। ধন্যবাদ। যে কথাটা আপনি শুনতে চাইলেন যে জনগণ ক্ষমতার নতুন দেখছে কিনা, জনগণ ওই শান্তির বলয় থেকে বের হইতে চায় না। জনগণ শুধুই চায়, ভাই আমাকে নিয়ে আমার বাড়িতে যাতে আক্রমণটা না হয়, আপনি ক্ষমতায় থাকেন, আপনি ক্ষমতা এনজয় করেন, আমাকে শান্তিতে থাকতে দেন। অতএব জনগণের জন্য এটা নতুন কিছুই নয়। আর জনগণ এখনো তো তাদের এখনো না, সারা আগামী 1000 বছর ধরে 71কে মুছে দিবে কিভাবে? জনগণ জানে বাংলাদেশ স্বাধীন, আবার কিসের স্বাধীনতা? জনগণ জানে যে এখানে রাজনৈতিক ফ্যাব্রিকে আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি এবং জামাত যে বাংলাদেশ বিরোধী ছিল সেটাও মানুষ জানে।
অতএব জামাতকে মানুষ ভোট দেবে না, এবং এইটা নতুনত্ব বলতে কিছু নেই এখানে। নতুন নতুন কি, তারা কি নতুন কিছু করতে পারছে? আপনাকেই আমি প্রশ্ন করি মাননীয় উপস্থাপক, আপনি বলেন যে 1 ইঞ্চি রাস্তা বের হয়ে 1 ইঞ্চি রাস্তা কি বড় এক্সটেন্ড হয়েছে? 1 ইঞ্চি নতুন কোন ব্রিজ উদ্বোধন হয়েছে? নতুন কোন কারখানা খোলা হয়েছে? নতুন বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে? ইলিশ ইলিশ কি শেখ হাসিনা সরকারের চেয়ে 10 গুণ বেশি ভারতে পাচার করা হচ্ছে না? আম কি আরো বেশি দেওয়া হচ্ছে না? আর আলু শহর সমস্ত ভারতের চাল ইয়া থেকে, মিডল ইস্ট থেকে কেনা হচ্ছে না? ভারতের চাল পাকিস্তান থেকে কিনে ডাবল পয়সা দিয়ে। যেই গ্যাস শেখ হাসিনা, আপনারা বলছেন শেখ হাসিনা বিরোধীরা বলছেন যে শেখ হাসিনা গ্যাস ভারতকে দিয়ে দিছে। ভারতকে গ্যাস দিয়েও তো $1100 বা 1100 টাকায় গ্যাস পেতেন। সেই গ্যাস তো এখন ভারতকে বন্ধ করে দিয়ে 3500 পাচ্ছেন না, কারণ পিটার হাস সেই গ্যাস আমাদেরকে প্যাকেট করে বলছে যে না এখন পাইতে। আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু এনেছেন, আমি আরেকবার জিজ্ঞেস করি, এই যে সবাই বলে যে গ্যাস দিয়েছে বাংলাদেশ, এই গ্যাসটা কোথা থেকে দিয়েছে? আমি তো কোনো এভিডেন্স খুঁজে পাইনি আসলে। বাংলাদেশের একটি ইতিহাস বলি। প্রথমবার শেখ হাসিনা যখন ক্ষমতায়, নির্বাচন প্রাককালে উনি ওয়াশিংটন ডিসিতে ভারতকে গ্যাস দেওয়ার জন্য আমেরিকান লবির যখন ওনার সাথে কথা বলে ওয়ার্ল্ড ব্যাংকে, উনি সরাসরি উত্তর দিয়েছিলেন। উনি কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়ার্ডের চেয়ে সরাসরি, আমি যেরকম সাংবাদিকতা করি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জায়গায়, কিন্তু আমি আলোচনায় আসলে একদম সাধারণ মানুষ বুঝার মতন করে কথা বলি, যদিও আমার কাজ হলো পলিটিক্স, পলিসি এন্ড ডিপ্লোমেসি নিয়ে। শেখ হাসিনা সেদিন বলেছিলেন যে বাংলাদেশের গ্যাস 50 বছর পর্যন্ত আমার থাকতে হবে, তারপরে 50 বছর পরে ওই জেনারেশন এসে ডিসিশন নিবে গ্যাস বিক্রি করবে কি করবে না। তারপরেই ওনার চাকরিচ্যুত হয়, মানে চাকরি মানে ওনার ক্ষমতাচ্যুতি ঘটে। তবে এই গ্যাস বিক্রি 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, হ্যাঁ, এই সকল বিষয়গুলো এসবগুলো আমাদের গত সরকারি দল বা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিনিয়ত এই ন্যারেটিভ গুলো মানুষকে জানানো হয়নি বলে কিছু কিছু মানুষ এখনো এটা বিশ্বাস করে, কিন্তু এটা সত্য নয়। কখনো ভারত আমাদের কাছ থেকে 1 কিউবিক গ্যাসও পায়নি। সবকিছু মিলে গণতন্ত্রকে কি শক্তিশালী, কোনোভাবে শক্তিশালী করবে, নাকি সংকট আরো দীর্ঘায়িত করবে? যদিও আপনি বলেছেন কিছুটা, এটা দীর্ঘমেয়াদী সংকটে ফেলবে কি? এভাবে বলি, বাংলাদেশ ইতিমধ্যে সংকটে নিমজ্জিত। কারণ প্রতিষ্ঠানগুলো, যে সকল প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে তৈরি, সেই প্রতিষ্ঠানগুলো আজকে কাজ করতে পারছে না। কোনো প্রতিষ্ঠান না। আপনি ইউ নেম ইট, পুলিশ 3500 পুলিশকে হত্যা করা হয়েছে, বিচার বিভাগের সমস্ত কিছু বাদ দিয়ে তা সেখানে জামাতিদেরকে বসানো হয়েছে, সচিবালয়ে যেভাবে ডিসি এসপি সব কিছু চেঞ্জ করা হয়েছে, তাদের যোগ্যতা আছে কিনা দেখা যা প্রশ্ন রয়েছে। রাস্তাঘাটে আর্মির পোশাকে দেখা যায় শিবির কর্মী, পুলিশের পোশাকে শিবির কর্মী। সো এখানের অবস্থাটা তো আর সর্বাঙ্গে কিন্তু ইতিমধ্যে ঘা। অতএব এই দেহটাকে যদি আপনার বাঁচাতে হয় তাহলে এটাকে আইসোলেশনে নিতে হবে। আইসোলেশনে গেলে আবার ব্যথা হবে, তাই তো? এই আইসোলেশনটা হলো এই না করা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আসলে এমন গণজাগরণ আসলে করে তোলা উচিত। আরেকটা কথা এখানে আমি বলি, যারা আওয়ামী লীগ করেন আপনারা অপেক্ষা করেন বা প্রতিনিয়ত বলেন যে আমাদের কোনো নির্দেশনা নাই। কথাটার একটি ব্যাখ্যা আজকে মনোযোগ দিয়ে যদি কেউ শুনেন এবং আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আপনাদের নির্দেশনা আপনাদের সামনে আছে, সেটা আমি পরিষ্কার করে দিচ্ছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের পুরাটা শুনবেন। যদি এখন না শুনতে পারেন, আমি আপনাকে বলছি, উনি বলেছেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।
এটা কি উনি উনি ওনার মৃত্যুর পর এটা কি চলে গেছে? না, এটা আমাদের জাতির পিতা বলে গেছেন সর্বকালের জন্য, সব সময়ের জন্য। অতএব আপনি, আপনার কোনো নির্দেশনা লাগবে না, আপনার যা কিছু আছে তাই নিয়ে এই শত্রু হলো কে? ডক্টর ইউনূস। এইটার মোকাবেলা আপনাকে করতে হবে। আরেকটা বিষয় উনি বলেছেন, এই দ্বিতীয়টা বলি শেষ করব, সেটা হলো উনি বলেছেন আমাদের দাবায় রাখতে পারবে না। অতএব অতএব দাবায় রাখতে পারবে না, আপনাকে পথ নিজে খুঁজে বের করতেই হবে। সেই সাথে আপনাদের নেত্রী যারা আওয়ামী লীগ করেন তাদের জন্য বলছি, তিনি কিন্তু গত 2-3 সপ্তাহ ধরে বারবার বলেছেন, বা আমি বলবো 6 মাস ধরে বলছেন, যে আপনাদের লিডার নেই। কে বলছে? আপনারা নিজেরাই এক একজন লিডার। অতএব নিজেদের মতন করে নিজেরাই এই নেতৃত্বটা হাতে নেন, বঙ্গবন্ধুর কথা শুনুন, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করুন। ওইখান থেকেই আপনি বাংলাদেশকে সহযোগিতা করবেন, শেখ হাসিনাকে সহযোগিতা করবেন, এটাই শেখ হাসিনা চায়। অতএব নেতৃত্বের নির্দেশনার সেই অবস্থানটা তো এই মুহূর্তে নেই। উদাহরণস্বরূপ বলি, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বাংলার জন্য একটি স্বাধীন দেশ। তখন পাকিস্তানের জন্ম হয় মুসলিম দেশ হিসাবে, এখনো তারা মুসলিম দেশ হিসেবেই আছে। সেই মুসলিম দেশের ভিতরে উনি আওয়ামী লীগ তৈরি করেন, মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে। এই ছিলেন স্বপ্নচারী বঙ্গবন্ধু, যার জন্য এই দুঃসাহসিক ছিলেন বলেই উনি বাংলাদেশ গড়ে তুলতে পেরেছিলেন, বাংলার মুসলমানের জন্য, বাংলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য। শাহপরান শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছেন তারেক রহমান। এনসিপি নেতারা 3 নেতার মাজার থেকে, এবং সিপিবি নেতারা, বামফ্রন্টের নেতারা শহীদ মিনার থেকে। আওয়ামী লীগ ছেড়ে নির্বাচনী যাত্রাকে কিভাবে দেখছেন আমাদের প্রিয় একজন আলোচক শেখ ফরিদ। ফরিদ ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। এই যে যাত্রাটা আপনি কিভাবে দেখছেন তাদের? জামাতে ইসলাম কই থেকে শুরু করছে তা তো বললেন না। কিন্তু মাজার থেকে শুরু করেন না, তারা মাজারের বিরুদ্ধে। কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা শুনতে চাইছিলাম, তারা মাজারের বিরুদ্ধে। এমনকি এই হেফাজতে পাকিস্তান, যেটার শেষে হেফাজতে ইসলাম লেখা, বাংলাদেশে 3টা ইসলাম আছে যারা স্বাধীনতা বিরোধী, 4টা ইসলাম আছে। তার 4টাই তারা, একটা 3টার পিছনে ইসলাম, একটার আগে ইসলাম। যেমন নিজামে ইসলাম, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, 3টাই স্বাধীনতা বিরোধী। আর একটা হলো ইসলামী আন্দোলন, মানে এটা আবার আগে ইসলাম। এই 4 ইসলাম আলা সবগুলো মুক্তিযুদ্ধ বিরোধী। এমনকি চরমোনাই ছাড়া আর গুলো মাজারের বিরুদ্ধে। ওই হেফাজতে পাকিস্তানের মাজারের বিরুদ্ধে, জামাতে মাজারের বিরুদ্ধে। যাই হোক, বিএনপি শাহজালাল মাজার থেকে শুরু করেছে। জিয়া বিমানবন্দরের নামও কিন্তু শাহজালাল বিমানবন্দর। এখন শুনেছি বিএনপি নাকি সেটা আবার বদলে আবার জিয়া বিমানবন্দর বানাবে, এরকম দুষ্ট লোকেরা আমাদেরকে জানিয়েছে। জানি না কি ঘটাবে। আর আমাদের বামপন্থীরা তারা শহীদ মিনার থেকে শুরু করছে। এখানে কিন্তু একটা পার্থক্য আছে, আপনি দেখতে পাচ্ছেন তো। শাহজালাল ইয়েমেনি, তিনি ইয়েমেনের বাসিন্দা। বাংলাদেশের সাথে, বাংলার সংস্কৃতির সাথে, অপ্রিয় তার কোনো রিশতাই নাই, কোনো রিশতাই নাই তার সাথে, শাহজালাল ইয়েমেনির সাথে। না সে আরবি, মানে না পাকিস্তানীয়, তিনি হচ্ছেন ইয়েমেনের বাসিন্দা। তার আসল নাম হচ্ছে শাহজালাল ইয়েমেনি। কোনো সন্দেহ নাই, যারা তাকে শ্রদ্ধা করেন, ভক্তি করেন, আমার কোনো আপত্তি নাই। কারণ মানুষকে শ্রদ্ধা ভক্তি করতেই পারে। আপনাকেও বহু মানুষ শ্রদ্ধা ভক্তি করতে পারে, আমাকেও করতে পারে, শাহজালাল ইয়েমেনিকেও করতে পারে। যেমন আমার বাড়ি জামালপুর, সেখানে শাহ জামালের নামে জামালপুর নাম দেয়, যদিও তার আগের নাম হিন্দু নাম ছিল, সিংহ জানি, সেটা আলাদা বিষয়। তো ওটা মুসলমানি করা হয় জামালপুর দিয়ে, সেটা মানুষ শ্রদ্ধা রাখতেই পারে। শাহজালাল, শাহপরান, তারপর যেখানে শ্রদ্ধা করতেই পারে। কিন্তু এটার সাথে আমাদের বাংলার সংস্কৃতি এবং বাংলাদেশের ভোটের কোনো সম্পর্ক নাই, এমনকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নাই, ভাষা আন্দোলনের সম্পর্ক নাই। কারণ শাহজালাল ইয়েমেনি বাংলায় ভাষা কথা বলেন নাই, এমনকি আরবিতেও না। শাহজালাল ইয়েমেন তো আরবিতেই কথা বলে, আরবি ভাষায় কথা বলেছে। তিনি বাংলায় বলেন নাই, এমনকি উর্দুতেও বলেন নাই, রাইট? কিন্তু আমাদের অদ্ভুত ব্যাপার, আমাদের কোন দল শুরু করে শাহজালাল ইয়েমেনের মাজার থেকে, অথচ একদল আবার অনেকে এখন চেতে যাবে আমার উপরে,
বা আপনার চ্যানেল এই যে শাহজালাল মাজারের বিরুদ্ধে বলো, আমি মাজারের বিরুদ্ধে বলিনি। আমি বলেছি এই মাজারের সাথে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। এমনকি 24 জুলাইয়ের সন্ত্রাসী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তো সেই জন্য বলেছি আমি, এমনকি জামাত, হেফাজত, শাহজালাল মাজার তারা বলেছে ক্ষমতায় গেলে লাথি মেরে উড়িয়ে দেবে, এটা আমি বলি নাই, আমাদের এডিটর, আমাদের সাংবাদিক সাহেব ফজলুর বাড়ি সাহেব বলেন নাই, বা আমরা কেউই বলি নাই। বরং এই দেশে যদি কখনো এই যে আহলে খবিজ বা আহলে হাদিসরা যদি ক্ষমতায় আসে, হেফাজত ক্ষমতায় আসে, জামাত ক্ষমতায় আসে, মাজার ঘুরিয়ে দিবে, তার আগেই বলে দিয়েছে। আমরা তাদের অনেক বয়ানে শুনেছি। যদিও যারা মাজারবন্দী তাদের বক্তব্য হচ্ছে যারা মাজার ঘুরিয়ে দিতে চেয়েছিল কারো মুখে ক্যান্সার হয়েছে, কারো পা কাটতে হয়েছে, মানে হেফাজতের নেতাদের নির্দেশ করেছে। যাক, সেটা অন্য বিষয়। আমি বলতে চাচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের তাদের শহীদ মিনার থেকে যদি উদ্বোধন করতো, এটা আসলেই ভালো হতো। এটা বিএনপিও যদি এটা করতো ভালো হতো বলে আমি মনে করি। যদি আমাদের দেশে ধর্মীয় রাজনীতির প্রবাহ, মানে এখানে যে 1,20,30,00,000 হিন্দু আছে, এই ব্যাপারে কারো আগ্রহ নেই, কোন দলেরই আগ্রহ নেই, অপ্রিয় হলেও সত্য। তার সংখ্যালঘুদের নিয়ে তাদের কোনো বক্তব্য নাই, সংখ্যাগুরুদের নিয়ে তাদের বক্তব্য। যদিও এই লামা জাহাবিরা, এই হেফাজতিরা, তারপর জামাত, হেফাজত, এরা এই মাজার টাজার মানে না। আবার আসি অন্য প্রসঙ্গে, সেটা হলো যে আমি এটাকে খুব ভালো দৃষ্টিতে দেখি না। কারণ আমাদের উচিত আমাদের বাংলাদেশের, এই যে দেখেন আমাদের ভাবির পোলারা, তারা কি 3 নেতার মাজারে গিয়েছে, দেখেন কেউ কিন্তু বঙ্গবন্ধুর নাম নেয় না, যারে নিয়ে কয় যার নামে খিচুড়ি খাইলা, যার নামে সিন্নি খাও, তারাই ছিল না। না, বঙ্গবন্ধুর সামনে যাইতে, বঙ্গবন্ধুর মাজারে যাইতে, বা বঙ্গবন্ধুর কবরে যাইতে, বা বঙ্গবন্ধুর সমাধিতে যাইতে সবারই চলবে না। কিন্তু বাংলাদেশটা সৃষ্টি হয়েছে কার নামে? এই বাংলাদেশটা সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধুর কারণে। সেইখানে যেতে এত লজ্জা হয়। তারা শত শত বছর আগে শাহজালাল ইয়েমেনির কাছে যায়, 3 নেতার মাজারে যায়। 3 নেতা যেন কারাগারে, ওইখানে একজন আছেন যিনি উর্দুতে কথা বলতেন। সোহরাওয়ার্দীর মাতৃভাষা উর্দু, ঠিক আছে, সোহরাওয়ার্দীর মাতৃভাষা উর্দু, এবং সোহরাওয়ার্দীকে ভারতের দালাল বলে তাকে মেরে ফেলা হয়েছে, পাকিস্তানে মেরে ফেলছে। শেরে বাংলাকেও ভারতের দালাল বলতো, মেরে ফেলছে। যাই হোক, সেটা অন্য বিষয়। কিন্তু এই যে যারা যে সিন্নি, যার নামে সিন্নি খাইতেছে, যার কারণে তার নাম নিতে খুব লজ্জা পায়। আমি যেমন করে ভাষায় বললাম, বঙ্গবন্ধুর নাম নিতে খুব লজ্জা পায়। শুরু করেছেন কিন্তু আওয়ামী লীগের সমালোচনা দিয়ে, যে উন্নয়নের নামে তারা বিদেশে সবকিছু পাচার করেছে এবং ফ্লাইওভার নিয়ে প্রশ্ন তুলেছে। এই ফ্লাইওভার গুলো বানানোর কার স্বার্থে? এবং একজন ছাত্রলীগ নেতা এটা নিয়ে বলেছে, যে একটা পোস্ট দিয়েছে, যে এর আগে একজন উপদেষ্টা পদ্মা সেতুর বিরুদ্ধে বলছে, আজকে আরেক বলছে ফ্লাইওভারের বিরুদ্ধে। আসলে উন্নয়ন বলতে বোঝা যায় না তারবিহীন বিদ্যুতের, তারবিহীন যে তার আগে যে কীর্তি ছিল, ওই দিকে ইঙ্গিত করেছেন তিনি। ফ্লাইওভার নিয়ে প্রশ্ন তোলা হলো। মানে এই দেশের মানুষ কত মূর্খ হইলে এই ধরনের কথা বলে। ফ্লাইওভার সমস্যা, তার মেট্রো রেল সমস্যা, আবার বাণিজ্য অপদেশটা একটা আছে না, এই মূর্খটা, এই মূর্খ বলছে পদ্মা ব্রিজের কারণে চাউলের দাম বাড়ছে। কয়দিন পরে তারেক রহমান বলবে ফ্লাইওভার আর মেট্রো রেলের কারণে ডাউলের দাম বাড়ছে। তারপরে কয়দিন পরে কেউ বলবে গমের দাম বাড়ছে। যে মানে এইরকম হাস্যকর কথা। মানে এই দেশের উপদেষ্টারা, এই দেশে যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, যে ফ্লাইওভার করে দুর্নীতি করছে, তারা কি করেছে? তারাও যখন যা যা করছে সব দুর্নীতি করে, তারাও কি বিদেশে পাচার করছে? এখন যদি বলি ফ্লাইওভার করলে দেশের ক্ষতি হয়, পদ্মা ব্রিজ বানালে ক্ষতি হয়, মেট্রো রেল বানালে ক্ষতি হয়। আদম জুট মিল কার আমলে বন্ধ হয়েছিল? আদম জুট মোল্লা মিলটা কারা বন্ধ করেছিল? কার স্বার্থে বন্ধ করেছিল? এত না ভারত বিরোধিতা করে মুখে ফেনা তুলে জামাত এবং বিএনপি, কার সাথে? এখন বললে কিন্তু থলের বিরাট বাড়ায় যাবে। মানে এরা কিছু খোঁচায় মানে বন্ধ করে ভারতে পাট শিল্প বিকাশ করছে। জি, তাহলে এটা কার সাথে করছে? এই জামাতের তখন শিল্পমন্ত্রী কারা? জামাতের ক্ষমতায় কারা? বিএনপি। ক্ষমতা প্রাইম মিনিস্টারকে খালেদা জিয়া, আর দ্বিতীয় হাওয়া ভবনের প্রাইম মিনিস্টারকে তারেক রহমান। এখন কইলে এগুলো মায়ের খায়, না কইলে বাপাই দেখায়। এই দশা হয়ে গেছে না, ফাজলামি করার আর জায়গা হয় না। একটা দেশে ফ্লাইওভার না কি হবে? দুর্নীতির প্রশ্ন আলাদা জিনিস। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু দুর্নীতির প্রসঙ্গ সেটা দুর্নীতি বলতে হবে। যে দুর্নীতি করেছে তাকে পাকড়াও করো, তাদের ধরুক। কিন্তু ফ্লাইওভার এই দেশে দরকার নাই, মেট্রো রেল দরকার নাই, পদ্মা বন্ধ করে দেখ, ফ্লাইওভার গুলো বন্ধ করে দেখ। সেটার কত মুরত আছে,
এরা যে তো চাপা মারে আওয়ামী লীগ মানে মানে কয়দিন পরে কি বলবে জানেন? এই যে আর কার কথা কি বলবেন? ডাস্টবিন শফিক তো বলেছিল যে মসজিদের এত দরকার কি, মনে আছে আপনাদের? বলেছিল মসজিদের এত দরকার নেই, তাহলে 560টা মসজিদ তালা মারো, তালা মেরে গেলে বার বানাই, আমরা আবার দোকান বানাই, আমরা ফেন্সিডিল ভারত থেকে এনে ফেন্সিডিল খাই না বলছে, এগুলি করুক। পদ্মা ব্রিজ বন্ধ করে দেয়, আবার সেই জাহাজে চড়ুক, মরে গেলে যাতে ছাগল দিতে পারে আলতাফ হোসেনের মতন, যে জনপ্রতি একটা করে ছাগল দেবে 10,000 টাকা। আর তারেক রহমান যেন ওই ফ্লাইওভার গুলো বন্ধ করে দেয়, আমরা চাই এটা বন্ধ করে দেয়, ভালো হবে। এরা তো নির্বাচনী প্রচার শুরু করলো আজকে, আর ওইদিকে আপনার ডাস্টবিন শফিক তিনি হঠাৎ জি। করে বলেছেন নির্বাচনের ফলাফল ঘোষণা করতে সময় লাগবে, নির্বাচনী হ্যাঁ, সময় তো ফলাফল লাগবেই। ঘোষণা করতে সময় লাগবে, কিন্তু বলে নির্বাচন কমিশন। উনি কিভাবে বলে হ্যাঁ। নির্বাচন ফলাফল ঘোষণা করতে সময় লাগবে? এখন উনি তো হইলেন সর্বেসর্বা, উনি কখনো প্রাইম মিনিস্টার, উনি কখনো প্রেসিডেন্ট, ডাস্টবিন শফিক কখনো নির্বাচন কমিশনার, ডাস্টবিন শফিক কখনো আইনমন্ত্রী, ডাস্টবিন শফিক কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, ডাস্টবিন শফিক কখনো ধর্মমন্ত্রী, ডাস্টবিন শফিক কখনো নাস্তিক। নাস্তিক কেন বললাম? 560টা মসজিদ কি দরকার? এটা আমি শেখপুরে যদি বলতাম বা আপনি ফজলুর বাড়ি বলতেন, আপনার আমার বাড়িঘর থাকতো না, নিশ্চিত থাকেন। আপনিও যদি এখন বলেন যে ওই মসজিদ দরকার নাই, মসজিদে বলেছে, আপনিও বলেন, আমি বলি দেখেন এখনো আমাদের বাড়িঘর জ্বালাই দিবে, আমাদের কাফের মুরতাদ ফতোয়া দিবে। কিন্তু ডক্টর ইউনূসের আদম ব্যাপারে ইউনূসের চামচা ডাস্টবিন শফিক বলছে কোনো সমস্যা নেই, ডাস্টবিন শফিক সবকিছুই বলে। আচ্ছা, ডাস্টবিন শফিক শুধু এখানেই থামে নাই, ওই আলী রিয়াজ নাকি থালি রিয়াজ একটা আছে, আর এক অপদেষ্টা, না না কি জানো সে, ওই কি সংবিধান বাবা থালি রিয়াজ, থালি রিয়াজ যার পেট বানাইছে এবং যারা অপারেশন করাইছে এবং যাকে গুম করেছে বা জেলে দিছে, তার ব্যাপারেও কিন্তু দালালি করছে ডাস্টবিন শফিক, তার ব্যাপারেও। ডাস্টবিন শফিক যে ভাওরা, ডাস্টবিন শফিক যে আলী রিয়াজের ভাওরা, এটা তো ভাওরা বোঝেন তো, মানে মানে বেশ সাথে দালাল, তাকে ভাওরা বলা হয়। এরা যে দালাল এটা তো আমরা জানতাম না, সে সব জায়গায় আছে, সে সব জায়গায় থামা লাগবো এই ডাস্টবিন শফিককে। কয়দিন পরে নিজের খোদা ঘোষণা না করলে হয়, নিজের কখনো জিব্রাইল ঘোষণা না করলে হয়। এখন জিব্রাইলের দায়িত্বটা নিলে তাহলে 16 কলা পূর্ণ হয় এই ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিকের কাম তো এটা না, নির্বাচন ভোট গুনতে কি হবে না হবে এটা সে বলবে কেন? আমরা তো এটা বুঝি না, আর বুঝবো কিভাবে? কারণ ডাস্টবিন শফিক আলী রিয়াজের চরিত্র সার্টিফিকেট দেয় ডাস্টবিন শফিক, ডাস্টবিন শফিক শুধু আলী রিয়াজের চরিত্র সার্টিফিকেট দেয় না, মাশাআল্লাহ আমাদের ওই আদম ব্যাপারীও চরিত্র সার্টিফিকেট দেয়। কোন ব্যক্তি বাংলাদেশে কার্পেট বানাইছে, কারে অপারেশন করাইছে, কাকে জেলে দিছে, গুম করছে, এগুলা তদন্ত না করে তার ব্যাপারে সাফাই গায় বাংলাদেশের সবচেয়ে নির্বাহী ক্ষমতার যে অধিকারী প্রধান, প্রাইম মিনিস্টারের সমান ক্ষমতা সমমানের, সে ডক্টর ইউনূস বলে এই হচ্ছে আমাদের দেশ। তো এখন যে যা ইচ্ছা তাই বলে। ডাস্টবিন শফিক এখন মসজিদে একটু খুতবা দেখ, একটু জুমা নামাজের দিন গিয়ে নিয়ে যে নির্বাচন বলার যে ইয়াটা ছিল সেটা তার হলো না, আওয়ামী লীগ ছাড়াই তারা সবাই নির্বাচনে এখন। এই নির্বাচনের ফলাফল কি দাঁড়াবে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমাদের জানা আছে যে নির্বাচনে গেলে ফলাফল কি হয়। বিএনপির আমরা দেখেছি 15 ফেব্রুয়ারি নির্বাচনে কয়দিন ক্ষমতায় ছিল, এমনকি সর্বশেষ উদাহরণ বিএনপির সামনেই আছে, যেটা নিয়ে তারা গর্ব করে যে আন্দোলন করেছে। আওয়ামী লীগ তো 6 মাসের উপর ক্ষমতায় থাকতে পারে নাই, তারাও তো নির্বাচন করেছিল। তাহলে এই নির্বাচনের ফলাফল কি হবে? ওই যে একটা গল্প শুনছেন না, মানে গল্পটা তাহলে বলি একটু, আমার তো একটু গল্প না বললে ভালো লাগে না, দর্শকেরও চায় আমি নাকি ইদানিং হাসি না, গল্প করি না, রাগ করে আর কি। একটু গল্প দিয়ে শেষ করি। এক ঘটক গেছে বিয়ে করাইতে, পাত্রীর বয়স জানতে, সেটা জিজ্ঞেস করছে বয়স কত, বলছে যে পাত্রীর বয়স 29 বছর। পাত্রী মায়ের জিজ্ঞেসে না 28 বছর, 28 বছর। পাত্রীর বয়স কত? 28 বছর। চিন্তা করলো, হায় হায়, আমি শুনছি 16-17 বছর, 28 বছর বয়স পাত্রী, হায় সর্বনাশ। পাত্রী মায়ের পরে গিয়ে জিজ্ঞেসে যে ও ভাবি আমার বাস্তির বয়স কত? বলছে 8 বছর। চিন্তা করলো ঘটনা কি, পাত্রীর মায়ে বলে 8 বছর, পড়শির 28 বছর। তখন সে বললো 4 × 7 = 28, 4 গুণ বাড়াইছে আর মায়ে 2 গুণ কমাইছে। তখন বলো তাহলে পাত্রীর বয়স 18 হয়েছে, মানে 8 না 28 না। তো 15 দিন ছিল ক্ষমতায় বা 1 মাস ছিল 15 ফেব্রুয়ারি নির্বাচনে, আর আওয়ামী লীগ ছিল 6 মাস। তাহলে আমরা ধরে নিতে পারেন 15 দিনও ধরলাম না, 6 মাসও ধরলাম, 3 মাস টিকতে পারে এই সরকার। এই তথাকথিত যে নির্বাচিত সরকার আসবে তারা 3 মাস টিকতে পারে হয়তো, বড় জোর। আর যদি তারপর জোর করে থাকতে চায়
তাহলে বাংলাদেশের জনগণ তাদের উষ্টায় বঙ্গোপসাগরে পাঠাবে। আওয়ামী লীগের তো তাও জায়গা আছে পালায় যাওয়ার, বলুক আর হিজরত করুক, ভারত জায়গা আছে, এরা কোথায় যাবে আপনি বিশ্বাস করেন? আমি এখন আওয়ামী লীগ নিয়ে চিন্তা করা বাদ দিছি। ওই যে আজরাইলের মানে নাতির দাদা মরার পর বাপের চাইতে নাতি বেশি কান্নার মতো। আমি এখনকার বিএনপি, জামাত, হেফাজত এদের না কান্নাকাটি করি, এদের কবলে গিয়েছে, কারণ আজরাইল বাড়ি চিনে গেছে। আজরাইল বাড়ি চিনে গেছে কিভাবে বাড়ি ভাঙতে হয়, কিভাবে সবকিছু দখল করতে হয়, কিভাবে দল নিষিদ্ধ করতে হয়। বাংলাদেশে এখন তো বাকশালের আপ্পা ক্ষমতা, এরা যে বাকশাল করলো, কোন পত্রিকা? এখন তো একটা বঙ্গবন্ধু তো 4টে পত্রিকা রাখছিল, এরা তো একটা পত্রিকাও রাখে নাই, সবই নিউজ আর ডাস্টবিন শফিকের পত্রিকা, সবগুলো এখন নিউজ আর ডাস্টবিন শফিকের পত্রিকা, আর কোনো পত্রিকা নাই। বাংলাদেশে কোনো টিভি নিউজ নাই, 52টা টিভি চ্যানেল সবগুলোই তাদের কথা বলে, একটা টিভি চ্যানেল নাই। এখন তো বাকশালের আব্বা ক্ষমতা। আর যেটা আপনি বললেন নির্বাচনের যে ফলাফল হতে দেন, আমি এখনো মোটামুটি নিশ্চিত হবে না, তারপরে মিলকে জুলকে হয়তো ডক্টর ইউনূস বোঝাইতে পারে, এই তারেক বাতিজা, তুমি যদি জামাতের সাথে আপোষ না করো, শেখ হাসিনা আসলো, জামাতের বলতে বলে এই মুরব্বী সাহেব, এই পেয়ারা পাকিস্তানি, যদি তারেক রহমানের সাথে আপোষ না করো তাহলে কিন্তু আওয়ামী লীগ আসলো, এরকম ডট টট দেখায়, জুজুর ভয় দেখায়, হয়তো বা তাদের নির্বাচন একটা হয়ে যাইতে পারে। কিন্তু আপনি কতদিন টিকে থাকবেন? দ্যাটস এ $1 মিলিয়ন কোশ্চেন। তো দুর্বত চলবে না, নিশ্চিত থাকেন, খেলা কিন্তু 12 তারিখের পর জমবে, নির্বাচন হইল না হইল। জি, ক্রিকেটের খবরটা শুনে আপনার কি মনে হলো, প্রতিক্রিয়া? বাংলাদেশ খেলছে না এই বিশ্বকাপে? খেলছে না না, বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। খেলছে না মানে এরা চায় না খেলতে, আর এরা মনে করেছিল যে আইসিসি বোধহয় ভারতের কোনো প্রতিষ্ঠান, তাই ভারতের মতো একটু ভেসকি দিলাম, একটু দাঁত দেখাইলাম, ভেঙাইলাম, মনে হয় ভয় পেয়ে যাবে, এটা তারা মনে করতেছে। কিন্তু আইসিসি তো ভারত না, আইসিসি তার নিয়মেই চলবে, বাদ দিয়ে দিয়েছে। আর এরা তো এই দেশের ওই যে 14টা দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভোট দিয়েছে। 14টা দেশ না, দেশ যেন কয়টা? আইসিসির সদস্যদের জন্য কয়টা? 16টা। তাহলে একটা হইলো বাংলাদেশ, তাই না? এটা পাকিস্তান। তো বাদ, তাহলে থাকলো কোন একটা? তার মানে পাকিস্তান ভোট দিচ্ছে, তাই তো বলতে চাইতেছেন? পাকিস্তান আমাদের পক্ষে, পাকিস্তান ভোট দিয়েছে, ভালো কথা। তাহলে 14টা দেশ তো ভোট দিবেই, কারণ বাংলাদেশের নিয়ে তো আসিফ শাহ, আর ওই যে কি আর এক আসিফ আকবর নাকি আছে, ওপিয়া শ্বশুর বাড়িতে বেরোয় গেল, ওপিয়া শ্বশুর বাড়ি তারা জায়গা দেয় নাই, এখন সে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে গেছে। তার বউ এখনো মাথা বরি করে, তার বউ বলে এদের দরকার নাই, নতুন টিম পাঠাবে। এরকমই তো এখন ক্রিকেটের কমিটিও এখন সাহেব আর বিবির বাক্স হয়ে গেছে, আর বিটিভি এখন জামাত আর ইউনূসের বাক্স হয়ে গেছে। তো এখন তো এরা তো দেশ নিয়ে ভাবে না, এদের দেশ নিয়ে চিন্তা করার তো দরকার নাই, কারণ এই দেশ রসাতলে যাক, দেশের অর্থনীতি নিয়ে এদের ভাবনা নাই, তো ক্রিকেট নিয়ে এরা ভাববে? দেশের গণতন্ত্র নিয়ে এদের ভাবনা নাই। খেলা ছিল ক্রিকেট, মানুষ এনজয় করতো এই দলটাকে, এবং এত বিশ্বকাপে সবাই বিশ্বকাপের জন্য অপেক্ষা করতো সবাই। প্লাস হচ্ছে বিশাল একটা অর্থনীতি এটা বাংলাদেশের, নিঃসন্দেহে বিশাল অর্থনীতি এবং সুনাম আসতো, সুনাম বয়ে আনতো, সেগুলো আর হবে না। তবে বাংলাদেশের আরেকটা, তবে যারাই যে বাদ দিল, ক্রিকেটে খেলবে না, আইপিএল এ যাবে না, নিবে তো নিবেই না, ওরাই নেই, বিশ্বকাপে গেল না, তো ক্রিকেটের জুয়া খেলাটা একটু বন্ধ করতে পারবে কি ভাই? আপনার কাছে আমি সবই নিয়ে অনুরোধ করি আপনার মাধ্যমে, বাট বুড়া খাটাস ডক্টর ইউনূসকে বলবেন, আর জামাতের সাদা শকুন আমিরকে বলবেন, আর আসিফ স্যারকে বলবেন, আর আসিফ আকবরে বলবেন যে একটু যেন ক্রিকেট জুয়াটা বন্ধ করে। ওদের কারো সেটার মুরত হবে না, সেটা মানে প্যাট, ডোন্ট মাইন্ড প্লিজ, সেটা মানে আমাদের জানার অঞ্চল প্যাট। আমার শ্বশুর বাড়ি আবার ভিন্ন বিষয়, আমি তো বোকা হয়ে গেছেন, আমার শ্বশুর বাড়ি এই শব্দ উচ্চারণ করে আমার জি ভাই কামড় দেয়া, মানে তো প্রথম দিন বুঝি নাই, পরের দিন আমি লজ্জায় 3 দিন শ্বশুর বাড়িতে পালাইছিলাম আর কি, যেমন অন্য কিছু বুঝায় না। কিন্তু আমাদের এলাকায় সেটা মানে প্যাট, তো এদের যদি সেটার মরদ থাকে, সেটা বলতে পারেন বেশি না যখন কথা বলে, এদের যদি সাহস, এদের যদি সেটার মরদ থাকে, তাহলে ক্রিকেট জোয়াটা বন্ধ করে দেখায়। ওদের কারো ইউনূসের বাবার ক্ষমতা হবে না, সাদা শকুনের জামাতার আমিরের বাবার ক্ষমতা হবে না, আসিফ আকবরের বাবার ক্ষমতা হবে না, ক্রিকেট টিমের বাবার ক্ষমতা হবে না, ওয়াকারের বাবার ক্ষমতা হবে না বাংলাদেশে ক্রিকেট জোয়া বন্ধ করতে। দেখবেন মাগরিবের নামাজ পড়ে জোয়া ধরে মাগরিবের নামাজ পড়তে যাবে, এসে নামাজ পড়ে এসে টাকার হিসাব করবে এই বাংলাদেশের জনগণ। সেগুলো বন্ধ করতে বলেন, ক্রিকেট তো বন্ধ করে দিলেন, মানে সর্বনাশেরা করেই ছাড়বে। এদের কারণে এই দেশের শুধু মুক্তিযুদ্ধই ধ্বংসের মুখে না, মুক্তিযুদ্ধের চেতনায় ধ্বংসের মুখে না, এরা এই দেশটাকে ধ্বংস না করে এরা ছাড়বে না। কারণ সকল তো পেয়ারা পাকিস্তানের মতো বিগারিস্তান না বানায় এরা ছাড়বে না, কারণ দেশের প্রতি তাদের কোনো কমিটমেন্ট নাই, এরা জনপ্রতিনিধিও না, কারণ এরা হলো দুধের মাছি, ক্ষমতা এখন আছে, পরে পালিয়ে যাবে, যদি কপাল ভালো থাকে তাহলে পালিয়ে যেতে পারবে।
সুতরাং ক্রিকেট কি হলো না হলো তাতে তো তাদের কিছু যায় আসে না, এটা যায় আসে আপনার আমার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। তবে ক্রিকেটাররা যারা ক্রিকেটারদের দেখবেন অধিকাংশই কিন্তু এই 24-এর সন্ত্রাসী আন্দোলনের পক্ষে ছিল। এখন কেমন লাগে? এখন কেমন লাগে? কয়দিন পরে এই ক্রিকেটাররা বলবো আগেই ভালো ছিলাম। জি, অনেক ধন্যবাদ ফরিদ ভাই, ভালো থাকবেন।